Hi student, I am Somis sir. Welcome to my class Coaching in Commerce. আজকের টপিক ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের আমি ক্লাস 1-এ সেখানে আলোচনা করেছিলাম আমাদের কারেন্ট ইয়ার বা পাস্ট ইয়ার যে সমস্ত ইয়ারগুলোর আমাদের হাতে ব্যালেন্স শিট আছে, তাহলে সেই সমস্ত ইয়ারগুলোর ওয়ার্কিং ক্যাপিটাল আমরা কিভাবে বের করব, তার ফর্মুলা দিয়েছি এবং সেই ফর্মুলাটা আমি ডিসকাস করেছি। আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ফোরকাস্ট বা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট স্টেটমেন্ট। এই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট স্টেটমেন্টটা হচ্ছে আমরা করি কখন করি, যখন হচ্ছে আমাদের ফিউচারের কোনো একটা ইয়ারের আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল আমরা ক্যালকুলেট করব, তখন হাতে কিন্তু কিছু ডাটা থাকবে না। হাতে যদি ডাটা না থাকে তাহলে আমরা কিভাবে করব? ধরো আমরা আজকে দাঁড়িয়ে একটা বাজেট করলাম, সেই বাজেটে আমরা ঠিক করলাম আগামী বছর আমাদের অ্যানুয়াল সেলস আমরা দাঁড় করাবো মেবি 6 লাখ ইউনিট। 6 লাখ ইউনিট হলে আমরা সেইখানে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কতটা লাগবে সেটা আমরা ক্যালকুলেট করব। এবার সেখানে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে গেলে আমি আগেই বলেছি যে আমাদের সমস্ত কারেন্ট অ্যাসেটসের ভ্যালুগুলো বের করতে হয়। কারেন্ট অ্যাসেটের মধ্যে যেগুলো পড়ে সেগুলোর মধ্যে একটা ভাইটাল জিনিস হচ্ছে স্টক, ভাইটাল এলিমেন্ট স্টক। তারপর আমাদের থাকে বিল রিসিভেবল, ডেটর্স, ক্যাশ ব্যালেন্স। হ্যাঁ, কিন্তু এই স্টকের কতগুলো এলিমেন্টস আছে যেগুলোকে আমাকে ইনক্লুড করতে হয়। সেগুলো হচ্ছে র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ক্লোজিং বা ফিনিশ গুডস। তাহলে র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস। তারপরে থাকে ট্রেড রিসিভেবল, তার মধ্যে বিল রিসিভেবল আর ডেটর্স। তারপরে থাকে ক্যাশ অ্যাট ব্যাংক। তা এই সমস্তগুলো আমরা যদি ফিউচারের একটা বাজেট করি তাহলে সেখানে তো আমরা জানি না ডাটা। তাহলে যখন জানি না তখন বের করব কিভাবে, সেটাই হচ্ছে এখানে স্টেটমেন্টের সাহায্যে দেখাবো। এবার এইটা করতে গেলে আমাদের করতে হয় কি, আমাদের একটা অ্যানুয়াল সেলস আমরা আগে থেকে বাজেট করে রাখি। আর আমরা কারেন্ট ইয়ারে যেখানে দাঁড়িয়ে আছি সেই ইয়ারে আমাদের গুডসটা মার্কেটে কি প্রাইসে বিক্রি হচ্ছে সেটা আমরা জানি, সেটা হচ্ছে সেলিং প্রাইস। এবার ওই সেলিং প্রাইসের মধ্যে আমাদের সমস্ত কিছুর মার্জিন কতটা বা প্রফিট কতটা সেটা আমরা এই বছরের কারেন্ট ইয়ারের একটা হাতে ডাটা পেয়েছি, যেখানে আমাদের সেলিং প্রাইসের মধ্যে একটা পার্সেন্টেজ আছে র মেটেরিয়াল, একটা পার্সেন্টেজ আছে লেবার, একটা পার্সেন্টেজ আছে ওভারহেড আর একটা পার্সেন্টেজ আছে প্রফিট। তাহলে এই 4 রকম যোগ হয়ে আমাদের সেলসটা তৈরি হয়ে আছে। এবার দেখব যে আমাদের অ্যাভারেজলি এই যে ডাটাটা আমরা যদি ধরে নিই যে এই পার্সেন্টেজেই আমাদের আগামী ইয়ারেও আমাদের এইভাবেই সমস্ত এক্সপেন্সেসগুলো হবে। তাহলে আমরা সেলসকে যদি অ্যানালিসিস করি, আজকের ইয়ারে যেভাবে সেলস হয়েছে বা যেভাবে সেলসের সমস্ত এলিমেন্টসগুলো আছে সেই পার্সেন্টেজে যদি আগামী ইয়ারে একইভাবে সেলস হয় এবং একইভাবে যদি ওই পার্সেন্টেজগুলো থাকে, তাহলে আমরা এবছরেও ধরে নিতে পারি আমরা যেটা বাজেট করছি, আমরা যেটা ফোরকাস্ট করছি সেই ইয়ারেও সেই সেমভাবে সমস্ত কিছু থাকবে ধরে নিয়ে আমরা একটা ফোরকাস্ট করব। এবার এখানে করতে হয় কি, আমাদের প্রথমে আমরা অ্যানুয়াল সেলস যেটা বাজেট করেছি অ্যানুয়াল সেলসটা লিখলাম। এবারে দেখব আমাদের সমস্ত এলিমেন্টসগুলো যেগুলো আছে না সেগুলো স্টকে কত দিন পড়ে থাকে সেটা একটা সময় তোমাদের অঙ্কের মধ্যে দিয়ে দেবে। ধরো মেবি র মেটেরিয়ালস আমার গোডাউনে পড়ে থাকে 2 মাস। তারপরে দেখলাম আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেসে গুডস একটা তৈরি হতে সেখানে সময় লাগে, সেখানে দেখলাম 2 মাস। ফিনিশ গুডস পড়ে থাকে গোডাউনের মধ্যে বিক্রি হওয়ার আগে পর্যন্ত, সেটা দেখলাম 3 মাস। তারপরে দেখলাম ডেটর্সের হাতে যে মালটা আমরা ক্রেডিটে বিক্রি করি সেইগুলো থেকে পয়সা কালেকশন হতে সময় লাগে ধরো 4 মাস। আমরা আবার ক্রেডিটর্সদের থেকে একটা সময় পাই, আমরা যে পারচেস করি সেখানে ধরো 3 মাস। তাই এইগুলো থেকে যখন মান্থলি সমস্ত কিছু দেওয়া থাকবে তাহলে আমরা কি করবো, এই অ্যানুয়াল সেলসটাকে মান্থলি সেলসে কনভার্ট করব। তাহলে অ্যানুয়াল সেলসকে মান্থলি সেলসে কনভার্ট করলে আমরা করবো অ্যানুয়াল সেলস বাই 12। তাহলে একটা মান্থলি সেলস বেরোবে, এটা কিন্তু ইউনিটে বেরোবে। কত ইউনিট প্রোডাকশন করেছি বা সেল করেছি সেই সেলসের উপর সেলসটাকে আমরা 12 দিয়ে ডিভাইড করেছি করে বের করেছি মান্থলি সেল ইউনিটে। এবারে এই সেলটাকে যদি আমি অ্যানালিসিস করি, এই মান্থলি সেলটাকে অ্যানালিসিস করে আমরা ধরো বলে দিলাম যে সেখানে আমাদের সেলসের মধ্যে এলিমেন্টস আছে মেটেরিয়াল, লেবার, ওভারহেড আর প্রফিট। তাহলে এই মান্থলি সেলসের মধ্যে কতটা মেটেরিয়াল, তার অ্যাকচুয়াল ভ্যালু কত, তাহলে আমরা যদি মান্থলি মেটেরিয়ালের কস্টটা বের করি তাহলে আমরা এইভাবে করব, মান্থলি সেলস যেটা ইউনিটে বের করেছি ইনটু সেলিং প্রাইস ইনটু
মেটেরিয়ালের পার্সেন্টেজ, মেবি 20% হতে পারে, 30% হতে পারে, সেটা কিন্তু তোমাদের প্রবলেমের মধ্যে বলে দেবে। তাহলে সেই 20% বসিয়ে দিলাম, এখানে মেটেরিয়াল বেরোলো। তারপর লেবারের ঠিক সেম মান্থলি সেলস ইন্টু সেলিং প্রাইস ইন্টু লেবারের পার্সেন্টেজ যা থাকবে, সেটা যদি 10% বলে 10%, 20% বলে 20%, সেটা বসিয়ে দিলে। ঠিক ওভারহেডও তাই আর প্রফিটও তাই। তাহলে এটা করলে আমরা মান্থলি একটা সেলসের অ্যানালিসিস করলাম। তাহলে এইটুকু করার পর এটা ওয়ার্কিংটা প্রত্যেকটা সামসে কিন্তু তোমাকে করতেই হবে, প্রত্যেকটা প্রবলেমের মধ্যে এই ওয়ার্কিংটা লাগবেই। এই ওয়ার্কিংটা করে নেওয়ার পর তারপরে আমি দেখাবো যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল যে স্টেটমেন্ট হয় সেটা কিভাবে হবে। তাহলে চলো দেখা যাক। আচ্ছা দেখো, এইভাবে একটা তোমরা ছক করে নেবে। আচ্ছা ছকটা একটু বুঝিয়ে দিই। ছকটা এখানে চওড়া করে পার্টিকুলার্স রাখবে, এখানটা একটা কলম করবে পিরিয়ডের, তারপরে আমাদের যেগুলো লাগবে সেইগুলো সমস্ত কলম করব। একটা হচ্ছে র মেটেরিয়ালসের, একটা ওয়ার্ক ইন প্রোগ্রেসের, একটা ফিনিশ গুডসের, একটা ডেটর্সের, একটা কেইটর্সের আর একটা টোটালের। ঠিক আছে, এই কলম করলাম। এবার আমি বলেছি যে একটা গুডস যখন বিক্রি হয় আমাদের, সেই গুডসের উপর আমাদের যে সমস্ত খরচগুলো থাকে সেইগুলো হচ্ছে 1 নম্বর র মেটেরিয়ালস কস্ট। সেবার র মেটেরিয়াল কস্ট কোথায় কোথায় থাকে সেইটা আমরা এখানে লিখব। ধরো মেবি আমি র মেটেরিয়ালসের একটা মান্থলি আমি খরচ কিন্তু বের করেছি, দেখবে অ্যানালিসিস অফ সেলসে আমি র মেটেরিয়াল কস্ট সেখানে লিখেছিলাম পার্সেন্টেজ করে, একটা মান্থলি র মেটেরিয়াল কস্ট লিখেছি। এবার সেই র মেটেরিয়ালসটা কোথায় কোথায় লাগে আমরা সেইখানে লিখবো, কিন্তু আমাদের হাতে পিরিয়ড দেওয়া থাকে। পিরিয়ড দেওয়া থাকে মিনস হচ্ছে বলে যে আমাদের স্টোরে মাল পড়ে থাকে হয়তো মেবি 2 মাস, ওয়ার্ক ইন প্রোগ্রেসে মাল 2 মাস থাকে, ফিনিশ গুডসে মানে স্টোরে যখন ফিনিশ হয়ে যাওয়ার পরে সেল হওয়ার আগে পর্যন্ত আমাদের স্টোরে মাল পড়ে থাকে, মেবি সেটা হতে পারে 3 মাস। ডেটর্সের হাতে আমাদের পয়সা বাকি থাকে 4 মাস হতে পারে, আর কেইটর্সটা আমাদেরকে সময় দেয় হয়তো মেবি 2 মাস। তাহলে এইটা করব কি, আমরা এই পিরিয়ডগুলো এখানে বসাবো, যেটা বসালাম আর ওই মান্থলি যেটা আমাদের বেরিয়েছে র মেটেরিয়াল কস্ট, সেই র মেটেরিয়াল কস্ট দিয়ে এই মান্থলি বেরিয়েছে আর এখানে মাসকে গুণ করব, করে আমাদের স্টোরে যে মালটা থাকে, স্টোরে মানে কি র মেটেরিয়ালসে থাকে, সেই পিরিয়ড আর ওই মান্থলি যেটা বেরিয়েছে ওটা ইনটু করে এখানে বসাবো। আবার ওই র মেটেরিয়ালের যে মান্থলি বেরিয়েছে তাকে এইখানকার পিরিয়ড দিয়ে গুণ করে ওয়ার্ক ইন প্রোগ্রেসে, ফিনিশ গুডসদের সময়টাকে গুণ করে এখানে, তারপরে ডেটর্সেরটা ইনটু করে এখানে ডেটর্সে, আর কেইটর্সরা যে সময় আমাকে দিচ্ছে ওই র মেটেরিয়াল কস্ট যেটা বেরিয়েছে পার মান্থ তার যে ভ্যালু, সেই ভ্যালুর সঙ্গে এই পিরিয়ডটা গুণ করে এখানে বসালাম। এবার আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি বলতো, যত সমস্ত অ্যাসেটগুলো আছে যোগ করে তার থেকে কেইটর্স মাইনাস, তাহলে আমরা দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস করে তার থেকে কেইটর্সটা মাইনাস করব, করলে এই অ্যামাউন্টটা আসবে, এটা টোটালে বসাবো। সেটা আবার এইখানে যে পিরিয়ডটা বেরিয়েছে না, সেই পিরিয়ড দিয়ে র মেটেরিয়ালসের যে কস্ট বেরিয়েছে মান্থলি কস্ট, সেটা ইনটু করলেও কিন্তু এটা হবে, একই হবে, দুদিক দিয়ে যাই করো একই হবে। নেক্সট হচ্ছে 2 নম্বর এলিমেন্টস কি, আমাদের একটা সেলসের অ্যানালিসিস যেখানে করেছিলাম সেখানে 2 নম্বর কস্ট কি বলেছিলাম, লেবার কস্ট। তা সেই লেবার কস্টটা কোথায় কোথায় থাকে, তুমি দেখবে যে স্টকটা আমাদের হাতে মানে র মেটেরিয়ালস হিসাবে আমাদের স্টোরের মধ্যে পড়ে আছে তাতে কিন্তু কোনো লেবার দিতে হয় না, তাহলে লেবার চার্জ কিন্তু আমাদের স্টোরের র মেটেরিয়ালের মধ্যে লাগে না, কারণ সে তো এখনো প্রোডাকশনই হয়নি, সে তো কাঁচামাল হিসেবেই পড়ে আছে, তাহলে তাতে দিতে লাগে না। তাহলে আমাদের লেবার চার্জ কোথায় কোথায় লাগে, যে মালটা আধা ফিনিশ হয়েছে ওয়ার্ক ইন প্রোগ্রেসে লাগে, ফিনিশ গুডসে লাগে, ডেটর্সে লাগে, আর এখানে ক্রেডিটর্স বা আমরা এটাকে বলি কি আউটস্ট্যান্ডিং ওয়েজেস, যদি আউটস্ট্যান্ডিং কিছু থাকে তাহলে সেই আউটস্ট্যান্ডিংটা এখানে যদি দেখি 1 মাসের পয়সা আমি লেবারদের বাকি রাখি প্রতি মাসে, তাহলে সেই 1 মাসটা এখানে বসাবো। তাহলে আবার লেবারের কস্ট আমাদের ওই সেলস অ্যানালিসিসে বের করা আছে, তাহলে যেটা বের করা আছে সেটা দিয়ে এই ইনটুগুলো করবো, এই মাসকে ইনটু করে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেসের ইনটু করে ওয়ার্ক ইন প্রোগ্রেসে বসালাম, ফিনিশ গুডসেরটা ফিনিশ গুডসে, ডেটর্সেরটা ডেটর্সে, আর যদি কোনো আউটস্ট্যান্ডিং থাকে তাহলে সেই পিরিয়ডটা ইনটু লেবার চার্জ করে পার মান্থ লেবার চার্জ ইনটু করে এখানে, হ্যাঁ বসানোর পর আমরা দিস প্লাস দিস প্লাস দিস মাইনাস দিস করে এটা বসাবো, বা এখানে যে পিরিয়ডটা এসছে সেটাকে ওই লেবার কস্ট পার মান্থ দিয়ে গুণ করলেও আমাদের এটা বেরোবে। ঠিক সিমিলারলি একইভাবে বেরোবে ওভারহেডটাও যখন বেরোবে, ওভারহেড কোথায় থাকে, ওয়ার্ক ইন প্রোগ্রেসে, ফিনিশ গুডসে, ওভারহেডও যে মালটা তোমার স্টোরে পড়ে আছে তাতে কিন্তু কোনো ওভারহেডও চার্জ করতে হয় না বা ওভারহেড খরচা করতেও হয় না, তাহলে সেখানে
আমাদের ওভারহেড কিন্তু স্টোরের র মেটেরিয়ালসটার মধ্যে ওভারহেড থাকবে না, থাকবে কোথা থেকে? ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, ডেটর্স, আর যদি কোনো আউটস্ট্যান্ডিং থাকে তাহলে সেটাকে ক্রেডিটর্সও বলতে পারি বা আউটস্ট্যান্ডিংও বলতে পারি, তাহলে সেটা লেস করব করে একইভাবে আমরা বসিয়েছি। এরপর ফোর্থ আইটেম আছে প্রফিট। প্রফিট, আমরা প্রফিট কোনখানে থাকে? যে মালটা হাতে পড়ে আছে তাতে নিশ্চয়ই প্রফিট থাকে না, যেটা তৈরি হচ্ছে এখনো ফুল কমপ্লিট হয়নি ওয়ার্ক ইন প্রোগ্রেস তাতেও নিশ্চয়ই প্রফিট থাকে না, যে মালটা ফিনিশ হয়ে পড়ে আছে গোডাউনে তাতেও প্রফিট থাকে না, কিন্তু ডেটর্সকে যেটা বিক্রি করেছি তাতে প্রফিট থাকে। তাহলে প্রফিটটা একমাত্র থাকবে কোথায়? ডেটর্সের মধ্যে। সেইটা আমাদের প্রফিটের রেট বেরিয়েছে আর ডেটর্সের টাইম আছে, টাইম ডেটর্সের টাইম ইন্টু প্রফিটের রেট ইন্টু করে আমরা ডেটর্সের মধ্যে বসাবো। বসানোর পর আমরা কি করলাম সেটা টোটালেও বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা প্রত্যেকটা কলমকে প্লাস করব। প্রত্যেকটা কলমকে প্লাস করলে আমরা একটা অ্যামাউন্ট পাবো। এই অ্যামাউন্টগুলো কি করব? প্রত্যেকটা অ্যাসেটস যে আছে অ্যাসেটসগুলোকে দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস করে আর ক্রেডিটর্সের যোগফলটা তার থেকে মাইনাস করব। করলেই আমাদের যেটা আসবে টোটাল কলমে সেটাকেই বলবো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আর এই নেট ওয়ার্কিং ক্যাপিটালের সঙ্গে আমাদের যদি ক্যাশ ব্যালেন্স দেওয়া থাকে, ক্যাশ ব্যালেন্স যদি যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে এই গ্রস ওয়ার্কিং ক্যাপিটালটা লেখার জায়গা ছিল না, শুরু করে এইভাবে লিখেছি, একটু বুঝে নিও তোমরা ভালো করে টুকো। তাহলে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল বেরোনোর পর কখনো কখনো বলে দেয় যে নেট ওয়ার্কিং ক্যাপিটালের 10% হচ্ছে ক্যাশ ব্যালেন্স, তাহলে তাতে 10% আরও প্লাস করে দেব। প্লাস করে দিলে আমাদের গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বের হবে। তাহলে এই ওয়ার্কিং ক্যাপিটালের যে আমরা স্টেটমেন্টটা তৈরি করছি এটা কিন্তু বাজেট ফোরকাস্ট করছি কবের জন্য? আগামী দিনের জন্য। এটাই সেই জন্য কোনো ডাটা তোমার হাতে দেওয়া নেই, জাস্ট পিরিয়ডগুলো দেওয়া আছে আর আমাদের টার্গেটেড সেল কত সেটা বলে দেওয়া আছে ইউনিটে। আর এবছরের যে সেলিং প্রাইস আমরা যদি ধরে নিই সেই সেলিং প্রাইসই আগামী বছরেও সেই সেলিং প্রাইসেই সেল হচ্ছে, তাহলে সেই সেলসটাকে আমরা অ্যানালিসিস করেছি, তাতে মেটেরিয়াল কস্ট কতটা, লেবার কস্ট কতটা, ওভারহেড কতটা, প্রফিট কতটা, সেটা এবছরের ডাটা থেকে দেখে আমরা অ্যানালিসিস করেছি। করে যে রেটগুলো পেয়েছি সেই রেটগুলো আর পিরিয়ডগুলোকে আমরা মাল্টিপ্লাই করে আমরা কি করেছি সমস্ত র মেটেরিয়ালের কত খরচ হতে পারে সেটা বের করেছি, ওয়ার্ক ইন প্রোগ্রেসে কতটা খরচ হবে, ফিনিশ গুডসে কতটা, ডেটর্সে কতটা, ক্রেডিটর্সে কতটা, সমস্ত বের করে নিয়েছি। বের করে নিয়ে আমরা সেখান থেকে একটা এস্টিমেটেড ওয়ার্কিং ক্যাপিটাল আমরা বের করেছি। ঠিক আছে, এইটা হলো আমার টোটাল ফর্মুলা ফোরকাস্টের। আর ওয়ার্কিং ক্যাপিটালের এর আগের ক্লাসে আমরা আগের ফর্মুলাটা দিয়ে দিয়েছিলাম, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলও দেখিয়েছি, সেখানে নর্মাল ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করতে হবে তাও দেখিয়েছি। এবার তোমরা এই ফর্মুলাটা ভালো করে দেখে নাও, হ্যাঁ, যারা আগের ক্লাস মিস করেছো তারা আগের ক্লাসটাও দেখে নাও। দেখে নিলে আমি পরের ক্লাসে ওয়ার্কিং ক্যাপিটালের সমস্ত ফর্মুলার উপর আমি প্রবলেমগুলো সলিউশন করে দেখাবো। হ্যাঁ, কিছু কিছু প্রবলেম, কিছু কিছু ক্রিটিক্যাল প্রবলেম সলিউশন করে দেখাবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তো টাটা।